হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। আজকে আমরা নিয়ে চলে এসেছি রিজনিং এর এমসিকিউ সেশন 1। এই রকমই রিজনিং এর এমসিকিউ সেশন আসতে থাকবে, আর এই সেশনের মাধ্যমে আমরা প্রায় প্রত্যেকটা টপিক থেকেই দু একটা কোশ্চেন করব। প্রত্যেকটা টপিক থেকে প্রায় কোশ্চেন থাকবে, আর কোশ্চেন সলভ করিয়ে দেওয়া হবে, পাশাপাশি কনসেপ্টগুলো বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো সবার প্রথমে তোমরা কি করবে, তোমরা প্রথমে ভিডিওটাকে পজ করবে। যখন কোশ্চেন আসবে ভিডিওটাকে পজ করার পরে নিজেরা সলভ করার চেষ্টা করবে। যদি পারো তো খুব ভালো, যদি না পারো সেই ক্ষেত্রে আমি যেভাবে সলভ করিয়ে দেবো সেটা তোমরা দেখে নেবে। ঠিক আছে? আচ্ছা, বেশি দেরি না করে আমরা শুরু করব। সবার প্রথমে আসছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় FRINGE কে 61891475 হিসাবে লেখা হয়, সেই ভাষায় PLEASE কে কিভাবে লেখা হবে? তোমরা প্রথমে ভিডিওটা পজ করে সলভ করার চেষ্টা করো, তারপর আমি সলভ করিয়ে দিচ্ছি। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সলভ করার চেষ্টা করেছো। এবার দেখে নাও। প্রথমে আমরা এইভাবে লিখে নেব। যদি তোমরা এমনি না লিখে তোমরা যদি বুঝতে পারো যে অ্যাকচুয়ালি কিভাবে এই কোডটা এসেছে, তাহলে তো খুব ভালো, ইজিলি সলভ করে নিতে পারবে। কিন্তু যদি আর কি ধরতে না পারো, সেই ক্ষেত্রে লিখে নেওয়াটাই বেটার। কি লিখে নিতে হবে? এই ইংলিশ অ্যালফাবেটের কোডগুলো, যেমন ই এর কোড 5, জি এর 7, এন 14, আই 9, আর 18, এফ 6। এই কোডিংগুলো আশা করি তোমাদের মুখস্থ আছে। ঠোঁটস্থ থাকা প্রয়োজন। ইংলিশ অ্যালফাবেটের কোডিং, নিউমেরিক কোডিং ঠোঁটস্থ থাকা একদম বাধ্যতামূলক রিজনিং এর জন্য। ঠিক আছে? তারপরে আবার রিভার্স কোডিংটাও মুখস্থ করতে হবে। ওই বিষয়ে একদিন পরে আলোচনা করা যাবে। আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে দেখতে পাবো যে এখানে কিন্তু এই কোডটাই বসানো হয়েছে। 6, 18, তারপরে 9, তারপরে এই যে 14, তারপরে 7, তারপরে 5। অর্থাৎ সিম্পল এই অ্যালফাবেটের নিউমেরিক কোডিং গুলো জাস্ট ওখানে বসানো হয়েছে। তাহলে PLEASE এরও নিউমেরিক কোডিং বসিয়ে দিলেও হয়ে যাবে। এই নিউমেরিক কোডিং কত? P এর 16, L 12, E 5, A 1, S 19, E 5। তাহলে আমরা দেখব যে 16, 12, 5, 1, 19, 5 কোনটাতে আছে। 16 এই দুটোতে আছে। এই দুটো অ্যানসারই হতে পারে, কিন্তু 16 পরে 12 এটাতে আছে, এটাতেও আছে। 5 আছে। তারপরে 16, 12, 5, 11, 16, 12, 5 বা 1, তারপরে 19, 1 আছে, 19 এখানে আছে, এখানে 1 আছে, কিন্তু এখানে 19 নেই। তাহলে আমাদের অ্যানসার কিন্তু এইটা হয়ে যাচ্ছে। বোঝা গেল বিষয়টা? নেক্সট কোশ্চেন দেখা যাক। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় BUTTER বাটারকে CWWSCO এবং THEORY থিওরিকে UJHNPV হিসাবে কোড করা হয়েছে। ওই ভাষায় LATENT কে কিভাবে কোড করা হবে? আচ্ছা, দেখে নেওয়া যাক। আমরা প্রথমে বাটার কিংবা নিচে থিওরি, এটার কোড নিচেই লিখে নেব। ঠিক আছে? যে কোনো একটা দিয়ে ট্রাই করা যেতে পারে। এইবার যদি এমনি আর কি ধরা না যায় যে অ্যাকচুয়ালি কিভাবে আর কি এই কোডটা আসলো, সেই ক্ষেত্রে নিউমেরিক কোডিং লিখে নেওয়াটা হচ্ছে বেস্ট সলিউশন। ঠিক আছে? নিউমেরিক কোডিং লিখে নেওয়া যাক। R18, E5, T20, T20, U21, B2। এবার আমরা নিচের কোড লিখে নেব। C3, W23, W23, S90, C3O15। এইবার যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে দেখতে পাবো এইখানে 2 থেকে 3 হয়েছে, তার মানে প্লাস 1 হয়েছে। 21 থেকে 23 হয়েছে, মানে প্লাস 2 হয়েছে। 20 থেকে 23 হয়েছে, মানে প্লাস 3 হয়েছে। তারপরে 20 থেকে 19 হয়েছে, মানে মাইনাস 1 হয়েছে। 5 থেকে 3 হয়েছে, মানে মাইনাস 2 হয়েছে। 18 থেকে 15, মানে মাইনাস 3 হয়েছে। সেম কোড আমরা অ্যাপ্লাই করে দেবো ল্যাটেন্টে। তার আগে তোমরা এটা অ্যাপ্লাই করেও দেখতে পারো। এখানে যেমন ইজিলি বোঝা যাচ্ছে T20, এখানে প্লাস 1 করে বসানো হয়েছে T20, তাহলে এটা হয়েছে U21, তার মানে 1 যোগ হয়েছে। এটা H, অর্থাৎ 8 এর সাথে তাহলে 2 যোগ হবে, তাহলে এখানে H এর সাথে 2 যোগ করলে হবে 10। 10 হচ্ছে J এর নিউমেরিক কোডিং, তাহলে এখানে J বসেছে, অর্থাৎ সিমিলার কন্ডিশন কিন্তু অ্যাপ্লাই হয়েছে। যেমন E5 এর সাথে 3 যোগ হবে, অর্থাৎ 5 এর সাথে 3 যোগ করলে 8 হবে। H এর কোড 8। বোঝা গেল? সেম জিনিসটা অ্যাপ্লাই হয়েছে। মাইনাস করলে মাইনাস হবে। এবার আমরা দেখে নিই O15, -1, N14, R18, এদিকে P16, মানে -2 হয়েছে। এখানে যেমন -2 হয়েছে, তারপরে -3 হবে। যেমন Y25, -3 করলে হয় 22। V এর নিউমেরিক কোডিং কিন্তু 22। সেম জিনিস অ্যাপ্লাই হয়েছে। আমরা সেম জিনিস অ্যাপ্লাই করে দেব লেটেন্টের উপরে। প্রথমে আমরা কোড লিখে নিই। T20, N14, E5, T20, A1, আর এদিকে L12। প্রথমে 1 যোগ হবে, মানে 13 হবে। 13 M, 2 যোগ হবে, তাহলে C হয়ে যাবে। 20 সাথে 3 যোগ হবে, মানে 23 হবে, মানে W হবে। তারপরে এবার মাইনাস শুরু হবে। 5 -1, মানে 4 হবে, অর্থাৎ D। তারপরে 14 আছে, -2 হবে, অর্থাৎ 12, অর্থাৎ L হবে। 20 আছে, -3, অর্থাৎ 17, 17, Q হবে।
কোন অপশনে আছে আমরা দেখে নেবো। এম সি ডব্লিউ ডি এল কিউ, এম সি ডব্লিউ ডি এল কিউ, আমাদের উত্তর হয়ে যাচ্ছে এ। বোঝা গেল? নেক্সট, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় অলওয়েজ কিপ ইওর সিক্রেট কে পল জট রস মক এবং ইওর অ্যাটিটিউড ইজ গুড কে নাজ মক হিল ইয়াপ হিসেবে লেখা হয়। আসলে এই যে এইগুলো না এইভাবে আসলে উচ্চারণ করতে হয়, তাহলে সুবিধা হয়। কি সুবিধা হয় একটু পরে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এবার এখানে কোশ্চেনে যে আছে যে ইওর এর কোড কি আছে, ইওর কিভাবে লেখা হয়েছে এখানে, বা ইওর এর কোড কোনটা। এখানে আমরা দেখবো যে ইওর এই ওয়ার্ডটা এই দুটো সেন্টেন্সে আছে কিনা। যদি এখানে দুটো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে তো খুব ভালো, খুব ইজিলি উত্তর বেরিয়ে যাবে। যেমন এখানে অলওয়েজ কিপ ইওর সিক্রেট, এখানে ইওর অ্যাটিটিউড, অর্থাৎ দুটোতেই ইওর আছে, দুটোতে ইওর আছে, তার মানে ইওর এর কোড নিশ্চয়ই সেম হবে। তাহলে এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের কোডের মধ্যেও একটা কোড তো সিমিলার সাউন্ডিং হবে, রাইট? এইবার আমরা এইভাবেই উচ্চারণ করব, পল জট রস মক নাজ মক হিল ইয়াপ। কোনটা সেম উচ্চারণ হচ্ছে? মক, এম কে, সেম, অর্থাৎ এই ইওর এর কোড এম কে হবে, মক হবে। বোঝা গেল বিষয়টা? ভীষণ ইজি, জাস্ট আমরা এটাকে এইভাবে উচ্চারণ করব, তাহলে সিমিলার সাউন্ডিং যখনই আর কি আমাদের কানে বাজবে আমরা ইজিলি ধরে নিতে পারবো। লেখার কোনো প্রয়োজন নেই, লিখতে গেলে সময় খুব খেয়ে নেবে। এটাকে চাইনিজ কোডিং বলা হয়। চাইনিজ কোডিং যদি লিখে তোমরা করতে যাও তাহলে তো সময় গেল, 2-3 মিনিট সময় চলে যাবে। বোঝা গেল বিষয়টা? নেক্সট, পুলিশ শব্দটির সমস্ত অক্ষর বাম থেকে ডানে বর্ণানুক্রমিকভাবে সাজালে বাম দিক থেকে দ্বিতীয় অক্ষরটি কোনটি হবে? বলেছে পুলিশ, এটা একটা শব্দ, ঠিক আছে, এটা আই। এবার এই অ্যালফাবেটগুলোকে বর্ণানুক্রমিকভাবে মানে ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে। এইবার আমরা তো ইজিলি সাজিয়ে নিতে পারবো যেহেতু শব্দটা একটু ছোট। যেমন সবার প্রথমে দেখা যাচ্ছে এখানে সি আসবে, তারপরে এখানে আসছে ই, তারপরে দেখা যাচ্ছে এখানে আসতে পারে আই, তারপরে এল, তারপরে দেখা যাচ্ছে যে ও আসবে, তারপরে পি আসবে। কিন্তু যখন এই ওয়ার্ডগুলো অনেকটা লেন্দি হবে, বড় হবে, মানে অনেক অ্যালফাবেট থাকবে, তখন সাজাতে একটু অসুবিধা হবে। সেই ক্ষেত্রে কি উপায়? আমরা উপরে নিউমেরিক কোডিং লিখে নেব, 5, 3, 9, 12, 15, 16। এই ক্ষেত্রে কি সুবিধা হবে? এর মধ্যে সবার আগে যেটা ছোট সেটা সাজাতে হবে। যেমন 3 সাজিয়েছি, 3 কেটে দেবো, 5 সাজিয়েছি, 5 কেটে দিলাম, তারপরে 9 সবচেয়ে ছোট, 9 সাজালাম, ঠিক আছে, এটা আই। তারপরে 12 এল সাজিয়েছি, তারপরে সবচেয়ে ছোট 15 সাজিয়েছি, তারপরে 16 পি। এইভাবে আমরা সাজাবো, তাহলে কি হবে? অ্যাকিউরেসি 100% থাকবে। এবার কোশ্চেন কি করেছে? বলেছে বাম দিক থেকে দ্বিতীয় অক্ষরটি কোনটি হবে? বাম দিক থেকে দ্বিতীয় অক্ষর ই। কতটা সহজে উত্তর বের করা যায় এবং 100% অ্যাকিউরেসির সাথে। বোঝা গেল? নেক্সট, যদি ফ্লাওয়ারি FLOWERY শব্দটির অক্ষরগুলোকে ইংরেজি বর্ণমালা অনুসারে পুনর্বিন্যাস করা হয় তাহলে পুনর্বিন্যাসের পর কতগুলি অক্ষর অবস্থান বা কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে? প্রথমে আমরা এই ওয়ার্ডটা লিখে নেব, FLOWERY। এইবার এটাকে ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে অর্থাৎ ইংরেজি বর্ণমালা অনুসারে পুনর্বিন্যাস করতে হবে, ঠিক আছে? সেম ভাবে তো আমরা করতে পারি, প্রথমে আমরা খুঁজবো সবার প্রথমে কোনটা আসতে পারে, কিন্তু সহজ উপায় আমি বললাম 100% অ্যাকুরেসির সাথে যেটা করা যাবে সেটা হচ্ছে আগে কোডিং লিখে নিতে হবে। 25 ওয়াই এর কোডিং, আর 18 E5 W23 O15 L12 F6। এইবার যদি আমরা সাজাই 100% অ্যাকুরেসির সাথে আমরা সাজাতে পারবো। আচ্ছা, এবার আমরা যদি সাজাই সবার প্রথমে কি আসতে পারে? এখানে সবার প্রথমে ই রয়েছে, 5 আসতে পারে, ই আসলো এখানে। তারপরে এখানে আসতে পারে সবচেয়ে ছোট যেটা রয়েছে 6 অর্থাৎ এফ আসছে, তারপরে সবচেয়ে ছোট 12 অর্থাৎ এল, তারপরে এখানে আসছে 15 অর্থাৎ ও এখানে বসবে। এটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা অ্যালফাবেটের নিচে নিচে বসাতে হবে এই অ্যালফাবেটগুলো। তারপরে বাকি রয়েছে এখানে 18 অর্থাৎ আর এখানে আসবে, তারপরে 23 ডব্লিউ এখানে বসবে, কেটে দেবো, তারপরে আসছে 25 ওয়াই। এইবার কোশ্চেন হচ্ছে যে পুনর্বিন্যাসের পর কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে। এবার আমরা দেখবো যে কতগুলি অক্ষর বা অ্যালফাবেট সেম জায়গাতেই আছে। এটা সেম জায়গাতে আছে না, এটা সেম জায়গাতে আছে না, সেম জায়গাতে এটাও নেই, এটাও নেই, এটাও নেই, এটাও নেই, এইটা কিন্তু আছে, ওয়াই সেম জায়গাতেই আছে। অর্থাৎ কতগুলি অ্যালফাবেট স্থান পরিবর্তন করেন সেটা হচ্ছে একটা, 1। বোঝা গেল? আমরা এরকম 100% অ্যাকুরেসির সাথে এগুলো করতে পারি যদি আমরা নিউমেরিক কোডিংটা ফটাফট লিখে নিই। তাছাড়া যদি আমরা এমনি চোখের আন্দাজে বসাতে যাই তো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়, ঠিক আছে? নেক্সট, বিকেল 5টায় স্কুল থেকে বাড়ি ফেরার সময় কেতকীর ছায়া তার বাম দিকে পড়ছিল। তার বাড়ি থেকে স্কুলটি কোন দিকে অবস্থিত? ভীষণ ইন্টারেস্টিং এবং মানে ইন্টারেস্টিং কোশ্চেন, টুইস্ট আছে কোশ্চেনটায়। তোমরা চেষ্টা করো প্রথমে। আমরা উপরের দিক থেকে নর্থ সাইড ভেবে নিই। যদি উপরের দিকটা নর্থ হয় নিচের দিক হবে সাউথ,
ওটা যদি নর্থ হয়, এটা যদি সাউথ হয়, এটা কি হবে? ইস্ট হবে। এটা কি হবে? ওয়েস্ট সাইড হবে। এটা লিখে নেওয়ার সময় পরীক্ষায় থাকবে না। মেন্টালি আমাদের মোটামুটি এটা ডেভেলপ করে নিতে হবে যে এই দিকটা যদি উত্তর হয়, অপোজিট সাইড দক্ষিণ হবে, ডান দিকে ইস্ট হবে, আর বাঁ দিকে ওয়েস্ট সাইড হবে। ঠিক আছে, এই স্ট্রাকচারটা মাথায় সেট হয়ে যাওয়া উচিত বা দরকার। এবার কোশ্চেনে আমরা দেখবো কি বলেছে। বিকেল 5টার সময় স্কুল থেকে বাড়ি ফেরার সময় কেতকীর ছায়া তার বাম দিকে পড়ছিল। কেতকীর ছায়া তার বাম দিকে পড়ছিল, অর্থাৎ কেতকী, আমরা ধরে নিই যে কেতকী বাড়ি ফিরছিল, তার ছায়া বাম দিকে পড়েছে, তার মানে সূর্য কোন দিকে আছে? অবশ্যই সূর্য পশ্চিম দিকে থাকবে, তার কারণ পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। তো পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে, ঠিক আছে। তো এইখানে পশ্চিম দিক তো এই দিকে রয়েছে, তো আমরা এইভাবে ড্র করে নেবো। এই সাইডে সূর্য আছে, পরীক্ষায় ড্র করা লাগবে না, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। এই সাইডে সূর্য আছে, কেতকী বাড়ি ফিরছে, এটা কেতকী এই দিকে মুখ করে বাড়ি ফিরছে, তবেই তো বাঁ দিক এটা হবে। ছায়া তো অপোজিট সাইডে পড়বে, এই দিকে সূর্য আছে, এই দিকে ছায়া পড়বে, তাই না? এবার কেতকী এই দিক মুখ করে বাড়ি ফিরছে। এবার এই দিকটা পশ্চিম দিক, তাহলে এই দিকটা হবে ইস্ট সাইড, এটা যদি ওয়েস্ট সাইড হয়, এটা হবে নর্থ, তাই না? আর এটা হবে সাউথ। এবার কোশ্চেনে বলেছে যে তার বাড়ি থেকে স্কুলটি কোন দিকে অবস্থিত। ফর এক্সাম্পল, এটা স্কুল, স্কুল থেকে বাড়ি ফিরছিল, এই দিকটা হচ্ছে বাড়ি, সাউথের দিকে বাড়ি আছে কেতকী, ঠিক আছে। এটা হচ্ছে হোম, এটা হচ্ছে বাড়ি, বাড়ির দিকে ফিরছিল, এই জন্য ছায়া তার বাদিকে পড়ছিল, এই দিকে মুখ করে আসছে, তার মানে ওর বাদিক ওই দিকটাই হচ্ছে, তাই না? আর এই দিকে সূর্য রয়েছে, অর্থাৎ পশ্চিম দিকে। এবার বলছে যে তার বাড়ি থেকে, এটা যদি তার বাড়ি হয়, তার বাড়ি থেকে স্কুলটি কোন দিকে অবস্থিত। এইটা বাড়ি, বাড়ির সাপেক্ষে স্কুল কোন দিকে? এটা বাড়ি আর এটা স্কুল, কোন দিকে হবে? বাড়ির সাপেক্ষে স্কুল উত্তর দিকে, নর্থ সাইডে, উত্তর হবে এ। বোঝা গেল বিষয়টা? নেক্সট কোশ্চেন, প্রদত্ত বিকল্পগুলি থেকে এমন একটি সংখ্যা নির্বাচন করো যা নিম্নলিখিত ক্রমটিতে প্রশ্নবোধক চিহ্ন এর পরিবর্তে বসতে পারে। ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন। 18, 21, 27, 34, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। আমরা প্রথমে লিখে নেব, লিখে না নিয়ে অনেক সময় ধরা যায়, সেই ক্ষেত্রে তো লেখা প্রয়োজন পড়বে না, খুব সহজে অনেক কম সময়ে সলভ হয়ে যাবে। কিন্তু যদি আমরা ধরতে না পারি, সেই ক্ষেত্রে আমরা লিখে নেব। কেন? ডিফারেন্স বার করব। এটা তো ইজি কোশ্চেন হয়ে যাবে, তবুও ডিফারেন্স বার করে আমি বলছি। 18 আর 21 এর ডিফারেন্স কত হচ্ছে? এখানে মাঝখানে, এখানে হচ্ছে এদিকে 3, রাইট? তারপরে 21, 27 এর ডিফারেন্স হচ্ছে 6, তারপরে 27, 34 এর ডিফারেন্স কত হচ্ছে? 9। এইবার এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হতে পারে? এটা যদি 3, 6, 9 হয়, তাহলে 3 এর সাথে 3 যোগ করে 6 হচ্ছে, 6 এর সাথে 3 যোগ করে 9 হচ্ছে, তাহলে 9 এর সাথে 3 যোগ করে এখানে 12 হতে পারে, মানে 36। আর এই সংখ্যাটার মাঝের ডিফারেন্স 12 হবে, মানে 36 আর 12 কত হচ্ছে? এদিকে 36 আর 12 48 হতে পারে সংখ্যাটা। এখানে 48 অপশনে আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? এইভাবে ডিফারেন্স বের করে নিতে হবে। তবে ডিফারেন্স বের করে নেওয়াটা এটা হচ্ছে একদম শেষ, লাস্ট মেথড, যদি আমরা ক্যাপচার করতে না পারি, ঠিক আছে। যদি ইজিলি বোঝা যাচ্ছে ডিফারেন্স হচ্ছে 3, এখানে 6, এখানে 9, মানে 12 ডিফারেন্স হবে। নেক্সট কোশ্চেন, প্রদত্ত বিকল্পগুলো থেকে সেই সংখ্যাটি শনাক্ত করো যা নিম্নলিখিত ক্রমটির অন্তর্ভুক্ত নয়। মানে এমন একটি সংখ্যা বেছে নাও যে সংখ্যাটা এই ক্রমের অন্তর্ভুক্ত নয়। প্রথমে তোমরা ট্রাই করো, তারপরে দেখে নাও আমার সলিউশন। আমরা যদি একটু খেয়াল করি, দেখতে পারবো 5 এর ডবলের একটু বেশি, 11 এর ডবলের এটা বেশি, এটা 23 এর ডবলের বেশি, এটাও প্রায় অলমোস্ট ডবলের বেশি, রাইট? তো এখানে আমরা যদি দেখি 5 এর ডবল 10, 10 এর থেকে 1 যোগ করে বসানো হয়েছে, মানে গুণ 2 যোগ 1 করা হয়েছে। এটা 11 দুগুণে 22, মানে গুণ 2 করা হয়েছে যোগ 1 করা হয়েছে। তারপরে 23 দুগুণে 46, মানে গুণ 2 করা হয়েছে যোগ 1 করা হয়েছে, 46, সেখানে 47 হয়েছে। তাহলে এখানে কি হওয়া ছিল? 47 এর ডবল কত? 94, 94 প্লাস 1, 95 হওয়া উচিত ছিল, কিন্তু এখানে 95 হয়েছে, হয়নি, 96 হয়েছে। অর্থাৎ আমাদের এই সংখ্যাটা এই ক্রমে মানাচ্ছে না, এটাকে এলিমিনেট করতে হবে। তো আমাদের উত্তর কোনটা হয়ে যাবে? 96। 96টা অন্তর্ভুক্ত নয়। বোঝা গেল? নেক্সট, সেই বিকল্পটি নির্বাচন করো যা তৃতীয় শব্দটির সাথে ঠিক সেভাবেই সম্পর্কিত যেভাবে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দটির সাথে সম্পর্কিত। ভীষণ সুন্দর একটা কোশ্চেন, আর একটু আর কি ট্রিকি। প্যারাডাইস, হেভেন, এই প্যারাডাইস আর হেভেন দুটো এই শব্দ আলাদা আলাদা শব্দ, যেভাবে সম্পর্কিত ফেথ শব্দটাও ঠিক ডান দিকের শব্দটার সাথে সেইভাবেই সম্পর্কিত হবে। অর্থাৎ সম্পর্কটা কিভাবে, এইটাই ম্যাটার করে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে একজন আর কি, একটা দেখা যাচ্ছে যে কার্য, মানে কাজের সাথে একটা কাজের মিল দিয়ে দিচ্ছে, কিংবা কোনো একটা জিনিসের নাম দিয়ে দিচ্ছে, সেই জিনিসের সাথে সেই বিষয়টা কোথা থেকে উদ্ভব হচ্ছে সেটা দিয়ে দিচ্ছে। অর্থাৎ কার্য, এটা একটা কানেকশন পয়েন্ট হতে পারে, তার উৎস একটা কানেকশন পয়েন্ট হতে পারে, অনেক সময় রাজ্য রাজধানী দিয়ে দেয়, দেশ নদীর নাম দিয়ে দেয়। তো এই কানেকশন পয়েন্টগুলো একটু খেয়াল রাখতে হবে, তার কারণ কোশ্চেন দেখতে ইজি লাগলেও ভুল হওয়ার চান্স বেশি থাকে। যেহেতু ইজি লাগে, আমরা অপশনের মধ্যে যেটা আমাদের চোখে ইজি লাগে সেটা আমরা করে দিই, বা যেটা সঠিক লাগে আপাত দৃষ্টিতে সেটা আমরা অ্যান্সার করে দিই, এই জন্য ভুল হওয়ার চান্স বেশি। এই জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। একটু খেয়াল করলে আমরা দেখবো প্যারাডাইস এর অর্থ স্বর্গ, হেভেন শব্দের অর্থ কিন্তু স্বর্গ, অর্থাৎ এই দুটো কিন্তু সিনোনিম।
সমার্থক শব্দ। তাহলে ফেথ বিশ্বাস করা, তাহলে এমন একটা শব্দ খুঁজে বার করতে হবে যেটার অর্থ বিশ্বাস করা। ট্রেজার এর শব্দ বিশ্বাস করা না। বিলিভ, হ্যাঁ এটা হতে পারে। বিট্রায়াল বিশ্বাসঘাতকতা করা, এটা তো হবেই না। ডিসবিলিভ অবিশ্বাস করা, এটা তো অপোজিট ওয়ার্ড হয়ে যাচ্ছে। বিলিভ এইটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? কানেক্টিং পয়েন্টটা আমাদের খুঁজে বার করতে হবে। নেক্সট, একটি ছেলের দিকে ইশারা করে মেঘা বলল, এ আমার দাদুর একমাত্র সন্তানের একমাত্র ছেলে। কোশ্চেন হচ্ছে ছেলেটি মেঘার সাথে কিভাবে সম্পর্কিত। এখানে কোশ্চেনে বলেছে যে একটি ছেলের দিকে ইশারা করে মেঘা বলল, মানে মেঘা একটা মেয়ে। আমরা এখানে প্রথমে মেঘাকে এঁকে নিতে পারি, মেঘা। এবার অলওয়েজ আমরা মেয়েকে না এইভাবে আর কি সার্কেলের মধ্যে আর কি আঁকি, আর ছেলেদেরকে চৌকোনো একটা বক্সের মধ্যে স্কোয়ারের মধ্যে আমরা আঁকি। তাতে কি হয়, ডিফারেন্সিয়েট করা সুবিধা হয় কোনটা ছেলে কোনটা মেয়ে। ঠিক আছে, এবার একটি ছেলের দিকে ইশারা করে মেঘা বলল কি, এ আমার দাদুর, মানে মেঘার দাদু। মেঘার দাদু মানে কি, মেঘার বাবা আছে, মেঘার বাবা একটা ছেলে, তার দাদু ছেলে। কে সেই ব্যক্তি আমাদের জানার দরকার নেই। বলেছে যে এ আমার দাদুর একমাত্র সন্তান। আমার দাদু একমাত্র সন্তান, মানে মেঘার দাদুর একমাত্র সন্তান কে হতে পারে? মেঘার বাবা হতে পারে একমাত্র সন্তান যদি হয়, তাহলে মেঘা আসবে কি করে, তাই না? বিষয় হচ্ছে যে এ আমার দাদুর একমাত্র সন্তানের একমাত্র ছেলে। তাহলে আমার দাদুর একমাত্র সন্তানকে, মানে মেঘার বাবা। বলেছে যে একমাত্র সন্তানের একমাত্র ছেলে, তার মানে মেঘার বাবার একমাত্র ছেলে। তার মানে মেঘা, এ তো মেয়ে, কিন্তু মেঘার বাবার একমাত্র ছেলে। তাহলে মেঘার ভাইও তো থাকতে পারে। আমরা ভাইকে সবসময় সাইডে এইভাবে একটা ছোট দাগ দিয়ে এইভাবে লিখি, তার মানে মেঘার ভাই এটা, তাই না? মেঘার দাদু, তার একমাত্র সন্তান মানে মেঘার বাবা, মেঘার বাবার একমাত্র ছেলে, তার মানে মেঘার ভাই হতে পারে। এবার বলেছে ছেলেটি, মানে এই ছেলেটি, যদিও উত্তর অলরেডি আমরা বের করে ফেলেছি। এবার বলেছে এই ছেলেটি মেঘার সাথে কিভাবে সম্পর্কিত। এই ছেলেটি কিভাবে সম্পর্কিত, এই ছেলেটি কে হয় মেঘার, এই ছেলেটি ভাই হয় মেঘার। বোঝা গেল? আশা করি তোমরা প্রথমে প্রত্যেকটা কোশ্চেন নিজেরা অ্যাটেম্প করার চেষ্টা করেছো এবং আশা করি তোমরা পেরেছো। তার কারণ রিজনিং মোটামুটি তুলনামূলক একটু ইজি সাবজেক্ট, আর এই সাবজেক্টেই কিন্তু তোমাদের নাম্বার মানে ফুল মার্কস তুলে রাখতে হবে। এইরকম সেশন আসতে থাকবে যেখানে প্রত্যেকটা টপিক থেকেই প্রায় দু একটা করে কোশ্চেন আনা হবে। যদিও প্রত্যেকটা টপিক থেকে একসাথে সব কোশ্চেন আনা সম্ভব না, বা প্রত্যেকটা টপিক থেকে একটা করে কোশ্চেন আনতে গেলেও 20-25টা 30টা আর কি কোশ্চেন আর কি করাতে হবে। সেই ক্ষেত্রে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। আমরা মোটামুটি 10টা করে কোশ্চেন আনবো। তো এইরকম টাইপের কোশ্চেনের মাধ্যমেই কিন্তু কনসেপ্টগুলোকেই আরেকবার রিভাইজ করা হবে, তোমাদেরও রিভিশন হয়ে যাবে আর এক প্রকার প্র্যাকটিসে হয়ে যাবে। প্রথমত এর সুবিধা কি, কোশ্চেনগুলো তোমরা অ্যাটেম্প করলে পারলে ভেরি গুড, যদি না পারো সলিউশন দেখে নেবে, সলিউশনটাও আরেকবার দেখা হয়ে গেল, এক প্রকার রিভিশনও হয়ে গেল, প্র্যাকটিসও হয়ে গেল। তাহলে এর উপকারিতা কতটা বুঝতে পারছো? তো এইরকম ক্লাস কিন্তু আসতে থাকবে, তার জন্য এসবি ইনস্টিটিউটের এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আর আজকের ক্লাস তো এই পর্যন্তই। থ্যাংক ইউ।